আমরা এনে যুদ্ধ করতে পারি না, আঙ্গুরে এনে উদ্ধার করেন। খানা দানা নাই, কিচ্ছু নাই, গোসল নাই, টয়লেটের জায়গা নাই, নামাজ পড়ার নাই, আল্লাহর নাম নেওয়া ভুলে গেছি। আমি জেল খাটতে রাজি আছি, তাও আমি যুদ্ধে যাবো। যদি আমার স্বামীটার কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেটার কি হবে? রাশিয়াতে কি কারণে যাচ্ছে? উচ্চ বেতন রাশিয়ান মিলিটারিতে, এবং দ্বিতীয়ত হলো চকলেট ফ্যাক্টরিতে আপনার কাজের প্রলোভন। বেতন পাবেন লাখ টাকা আর কাজ করবেন সেনাবাহিনী ক্যাম্পের বাবুর্চির কাজে। এই প্রলোভনে এখানকার বহু মানুষ প্রতিনিয়তই যাচ্ছেন রাশিয়াতে, আর সেখানে গিয়ে তারা বাধ্য হয়ে যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন। সবশেষ তারা আহত কিংবা নিহত হচ্ছেন, আর পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের না করায় কিছুই জানেন না এখানকার আইনশৃঙ্খলা বাহিনী। ইউক্রেন রাশিয়া যুদ্ধের দামামা হয়তো এই বাংলাদেশিদের জানা ছিল না, না হলে টাকা উপার্জনের লোভে পড়ে যুদ্ধ দেশে যাওয়ার স্বপ্ন দেখতেন না। কিন্তু ভিন দেশে যাওয়া এবং টাকা উপার্জনের সেই স্বপ্ন এখন ধূলিসাৎ। আঙ্গুরে এনে উদ্ধার করেন, আমরা এনে যুদ্ধ করতে পারি না, আমরা এনে যুদ্ধ করতে পারি না, আঙ্গুরে এনে উদ্ধার করেন। আঙ্গুরে কইছেন সেনাবাহিনীর সহযোগী, সেনাবাহিনীর লগে থাকবে, তোমরা চাইসামান আগে দিবে, আঙ্গুরে এই কথা কইছেন। আমরা এনে যুদ্ধ করতে পারি না, আঙ্গুর যুদ্ধের বয়স নাই। পরিশ্রম করবেন, বিনিময়ে টাকা উপার্জন করবেন, এই আশায় ভিনদেশকে বেছে নিয়েছিলেন। কিন্তু উল্টো বাংকারে জীবনযাপন, আত্মগোপনে থাকা এই জীবনের জন্য একটুও প্রস্তুতি ছিল না, তাও খেয়ে না খেয়ে। আমরা ব্যাগ আত্মীয় স্বজন আঙ্গুরে বিপদে হালাইছেন, কিনলে বস আঙ্গুরে কেমন আসবেন, এনে উদ্ধার করেন, আঙ্গুরে উদ্ধার করেন, এনে উদ্ধার করে লই যান আঙ্গুরে। আমরা থাকতাম না করলে আঙ্গাইশ মিটে গেছে, আমরা রাশিয়া আইতাম কইছি গা বস। সেনাবাহিনীর পরিচ্ছন্নতা কর্মী এবং বাবুর্চির কাজ, এই বলে দেশের বিভিন্ন এলাকার এই বাংলাদেশিরা গিয়েছিলেন রাশিয়াতে। তাদের মতো প্রায় শতাধিক বাংলাদেশিকে রাশিয়ায় নেওয়া হয়েছে, যাদের সেখানে যোদ্ধা হিসেবে কাজ করানো হচ্ছে। এখানে অবস্থা খুবই খারাপ, বুঝছেন। আমরা কি অবস্থা আছি এখন আপনি ভিডিও করে দেখেন। আর 2টা ম্যাগাজিন উঠেছি, 60টা বুলেট, এই 60টা বুলেট আবার হাতে ব্যবহার করাইছি। এরা খানা নাই, এলো না নাই, কালকে রাত্রে খানা খাইছি, সকালে কোনো নাস্তা নাই, হানি নাই, কোটা হানি খেতে মারিল। বাবুরে আঙুটি আটুয়ার দরকার না, বাদ দিয়ে লইছেন, কেন লইছেন। একদিকে গ্রামের সহজ সরল মানুষ, আরেকদিকে শীতের তীব্রতা, তার উপর ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত কঠিন জীবন, সব মিলিয়ে চ্যালেঞ্জিং জীবন। একই সাথে যে কোনো সময় মৃত্যুর ঝুঁকি। ভাই কোনো পানি নাই, গোসলের জায়গা নাই, খানার কোনো টাইম টেবিল নাই, দিনে একদিন পাইলে পাইলাম, না পেলে নাই, নামাজ পড়া নাই, আল্লাহর নাম নেওয়া ভুলে গেছি। অনুসন্ধান বলছে ভাগ্য বদলাতে রাশিয়াতে যাওয়া বাংলাদেশির সংখ্যা প্রায় শতাধিক। এদের বেশিরভাগের বাড়ি নরসিংদী, লক্ষ্মীপুর, ফরিদপুর, কেরানীগঞ্জ, নাটোর, যশোর এবং গাজীপুর এলাকায়। দালালদের ফাঁদে পড়ে প্রতিজনে প্রায় 11 লাখ টাকার বিনিময়ে রাশিয়াকে বেছে নিয়েছিলেন, যদিও তারা জানতেন না কঠিন জীবন তথা যুদ্ধ জীবনের কথা। সমস্ত আরমার অস্ত্র নিয়ে আমাকে কি চলা সম্ভব? আমরা একজনে 10 বছর 12 বছর করে বিদেশ করে আইছি। এই রাইফেল বিলিকে তোলেন না। গ্রামের সহজ সরল এসব মানুষকে রাশিয়া পাঠাতে 2টি পথ বেছে নেওয়া হয়। এর একটি ওমরা হজ ভিসায় এবং আরেকটি পথ হচ্ছে দুবাই হয়ে বিজনেস ভিসায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেমন অনেক ক্ষেত্রেই সংস্কারের প্রসঙ্গটি এসেছে, অভিবাসন ক্ষেত্রেও সেটা প্রয়োজন, এবং এখানে 1-2টি জায়গা না, ব্যাপকভাবে একটা সংস্কার প্রয়োজন। এখন রিক্রুটিং এজেন্সিরা যদি দেখে যে এখানে এক ধরনের একটা ঢিলেঢালাভাবে মনিটরিংটা হচ্ছে, অসাধু কিছু লোকজন এখানে সুযোগ নেওয়ার চেষ্টাই করবে, হয়তো সবাই না, কিছু চেষ্টা করবে, কারণ তাদের ব্যবসায় লাভ করার একটা জায়গা থাকবে। যদিও এরই মধ্যে রাজধানীর বনানী থানায় মানব পাচার আইনে একটি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন একজন। তবে আসামিরা যেমন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, তেমনি দেশের বিভিন্ন এলাকা থেকে রাশিয়ায় মানব পাচার হলেও মামলা হয়নি। ফলে প্রশ্ন দেখা দিয়েছে, কে দেখবে বাংলাদেশিদের এই দুঃখ গাথা? কবে কখন ফিরে আসবেন এই হতভাগারা?
ততদিন আদৌ জীবন নিয়ে দেশে ফিরতে পারবেন কিনা এই প্রশ্ন এখন সবার। ফিরছি একটা বিরতির পর। দালালদের মন ভোলানো কথা আর প্রতারণার শিকার বাংলাদেশিদের পরিবারগুলোকে খুঁজে বের করে টিম সার্চলাইট। 10 লাখ টাকা মানে তোদের সুদের সুদের লাগছে, আর একবার 12 লাখ টাকা গেছে ওদের। আরেকজন 4 লাখ বস্তা আনি দিছে অনলাইন আর টাকা। এই অবস্থা লক্ষ্মীপুর জেলার সদর থানা এলাকার বিনোদ ধর্মপুর গ্রামের সাজ্জাদের মায়ের এই আহাজারি একমাত্র সন্তানকে নিয়ে। সাজ্জাদ রাশিয়ায় যুদ্ধ জীবনে আটকা পড়েছেন। পরিবারের একমাত্র অবলম্বন সন্তানকে যে কোনো মূল্যে ফিরে পেতে চান। বাবা ছোট ছোট তুই মরে গেছে বুঝলি, কষ্ট করে এগুলো জানি। বাবা মরে গেছে, এগুলো ছোট ছোট বাবা কষ্ট করে এগুলো। দালাল চক্র বিদেশ নেয়ার আগে সৈনিকদের রান্না এবং পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজের কথা বলেছিল, কিন্তু সেখানে জীবন মৃত্যুর ঝুঁকির মুখে ফেলে দেয় সাজ্জাদের মাসহ পুরো পরিবারের ঘুম হারাম হয়ে গেছে। যেখানে টাকা উপার্জন এবং সুখে থাকার কথা, সেখানে উল্টো পরিবার এখন দুর্বিষহ দিন পার করছে। সন্তান নিয়ে আজগরের স্ত্রীর মাথায় যেন আকাশের বোঝা। সুখ আর বড় স্বপ্ন দেখে স্বামীকে বিদেশ পাঠিয়েছিলেন, কিন্তু রাশিয়ায় যাওয়ার পর 12 দিন সামরিক প্রশিক্ষণ দেওয়ার খবর পান। জানতে পারেন ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। কিন্তু যখন আমার ঘরে এগুলো নেয় তখন এগুলো কিছু বলে নাই, যে কইছে ক্লিং বিষয়ে কাজ দিব, কিন্তু এখন এরা বলতেছে এগুলো সহকারী যুদ্ধ হিসেবে নিচ্ছে। আমরা এখন সম্পূর্ণ অসিয়া যেতেছে এগুলো। পরিবারের সাথে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন আজগর স্ত্রীকে জানিয়েছেন দুর্গম অঞ্চলে বরফের মধ্যে কয়েক দফায় যুদ্ধ করার কথা। যে কোনো মূল্যে স্বামীকে দেশে ফেরত আনার আর্তি জানিয়েছেন আজগরের স্ত্রী। যুদ্ধে নেওয়ার আগে এগুলো একটা বনসই, যেটা রুশ ভাষা ছিল, এটা সই করাইছে। তখন ওইটা যে এরা বুঝাই দেন যে এখানে যে তোমরা যুদ্ধে যাইবা বা তোমাকে এখানে যাইলে একটা বনসই আছে, এটা কিছু না বলে এখানে এদেরকে সই করে নিচ্ছে। 3 মাস আগে সদর উপজেলার একই গ্রামের সাজ্জাদ, মাকসুদ, শফিকুল্লাহ ও আজগর নামে 4 জন রাশিয়ায় পাড়ি জমান। শুরুতে 8 লাখ টাকার চুক্তি হলেও সেটি গিয়ে 11 লাখে দাঁড়ায়। কেউ বইয়ের গহনা, কেউ জমিজমা বন্ধক রেখে জোগাড় করেন বিদেশ যাবার টাকা। সব প্রক্রিয়া সম্পন্ন হবার পর বিদেশগামীরা জানতে পারেন তাদের বিজনেস ভিসায় রাশিয়াতে পাঠানো হচ্ছে। জানানো হয় এই ভিসায় দ্রুত সময়ের মধ্যে তারা রাশিয়ায় যেতে পারবেন। সেই আশায় রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন লক্ষ্মীপুরের বাসিন্দারা। এবার যুদ্ধজীবনের ভয়াবহ পথ থেকে কৌশলে ফিরে আসা এক তরুণের সাথে কথা বলবো। আকরাম হোসেন নামের এই যুবক পরিচ্ছন্নতা কর্মীর কাজের আশায় 10 জনের একটি দলের সাথে রাশিয়া রওনা দেন। এজন্য প্রথমে ওমরা ভিসায় সৌদি আরব যান। 2 মাস মক্কা ও মদিনায় বন্দি জীবন শেষে রাশিয়ায় যেতে একটি কোড নম্বর দিয়ে আলাদা করে রাশিয়া পাঠানো হয়। পর আমার রহমত হইল আল্লাহর, যে সোহান ও আমি আর আরেকটা লোক, এই 3 জনের একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ওই দিন নিয়ে যায়নি। এরপরের দিন আইসা সোহান বলতেছে তারা আর্মির ড্রেস দিছে এতটুকু। তারপরের দিনেও আবার আমার নিয়ে যাওয়ার কথা, আমি গেছি, রাশিয়াতে অফ আছে ওই দিন। তারপরের দিনও আমার নিয়ে যাওয়া হয়নি। এরপরের দিন এই আসল ঘটনা জানতে পারি। তারপর তো আমার দালালে আইসা গালাগালি, ব্ল্যাকমেল, বিভিন্ন ধরনের মারবই। অবৈধ পথে রাশিয়া পাচারের বিষয়টি টের পেয়েও ফিরে আসতে পারেননি আকরাম। উপায় না দেখে আকরাম সৌদি আরবে থাকা বাংলাদেশি দালাল চক্রের কথা মতো রওনা দেন রাজধানীর মস্কোর উদ্দেশ্যে। আমরা যখন রাশিয়া এয়ারপোর্টে নামার পর আমাদেরকে পুলিশ ধরার পরে জিজ্ঞাসা করছে আমরা কি জন্য আসছি। তারপরে আমরা যখন বললাম আমরা জয়েন্ট টু আর্মি, এটা বলার পর আমরা আরেক আলাদা এক পাশে একটা রুম আছে, এই রুমে নিয়ে বসায়
বসানোর পরে আমাদের ফোন নিয়ে যায়, ফোন নিয়ে আমার ফোনে আইএমই নাম্বার যা ছিল সব কিছু নিয়ে গেছে। হাতের ফিঙ্গার, 10 আঙ্গুলের ফিঙ্গার, সারে অল বডির ছবি সব কিছু নিয়ে যায়। সপ্তাহ পর জানানো হয় সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পের কথা। এরপর বুঝতে পারেন কি ঘটতে যাচ্ছে। ভাগ্য ভালো হওয়ায় পালিয়ে আশ্রয় নেন এক নিকটাত্মীয়র কাছে। খেয়ে না খেয়ে 1 মাস পর সেখান থেকে জন্মভূমিতে ফিরে আসেন। কিন্তু দেশে ফেরার পরও দালাল চক্র হুমকি দিয়ে যাচ্ছে আকরামকে। যা আমরা অফিসে গেছিলাম সোহানের বিষয় নিয়ে আর আমাদের টাকা পয়সার বিষয়ে আলাপ করার জন্য, তখন সে আমার বয়সে বলতেছে যে তুমি নাকি টিভি নিয়ে অফিসে যাও, এইগুলো আমাদের কিছুই করতে পারবো না। আমার সাথে বাঙালি 70-80 জনের মতন দেখা হয়েছে, কিন্তু আরও অন্য জায়গায় আরও এই আমার সাথে যাদের দেখা হয়েছে তাদের ফ্রেন্ড আরও আছে, এরকম মিনিমাম 200-300-400 লোক তো হইবই। আকরাম প্রাণ নিয়ে দেশে ফিরতে পারলেও ভগ্নিপতি সোহান রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করছেন। সেখানকার যুদ্ধ জীবন থেকে প্রাণে বাঁচার আকুতি করছেন পরিবারের কাছে। যদি সুযোগ পায় তাহলে আমাকে একটু মেসেজ দেয়, মেসেজ দিয়ে বলে তোমরা এখনো পর্যন্ত আমার জন্য কিছু করতেছো না কেন, আমার তো কেউ কিছু বলতেছে না। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, আমার স্বামীকে যেভাবে হোক দেশে ফিরিয়ে আনার জন্য। টাকার জন্য দালাল চক্র কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ ভুরি ভুরি। কিন্তু আইন কি তাহলে অসহায়? এমন প্রশ্ন আর রাশিয়ায় আটকে পড়াদের বাস্তবতা নিয়ে ফিরছে আরও একটা বিরতির পর। রাশিয়ায় মানব পাচারে কারা জড়িত? ভুক্তভোগীদের দেওয়া তথ্য ধরে লক্ষ্মীপুরে স্থানীয় দালালের খোঁজ করে টিম সার্চলাইট। স্থানীয়দের তথ্য মতে সদর উপজেলার তেওয়ারি ইউনিয়নের সুমন দালাল চক্রের একজন, যার মাধ্যমে রাশিয়া পাঠানো হয় সাজ্জাদ ও শফিকুল্লাহ নামে 2 জনকে। এমনি মালয়েশিয়া পাঠাইছে, অনেক ছেলে ফেলে এখানে গেছে, আমরা এতটুকু জানি। নির্দিষ্ট কার কার গেছে এটা তো জানি না। এই তো আমরা জানি যে সৌদি এবং মালয়েশিয়ায় লোক পাঠায়, আর বাকি কিছু আমরা জানি না। স্থানীয় বাসিন্দারা বলছেন সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে লোক পাঠানোর মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করেন। বিনিময়ে যে টাকা কামিয়েছেন তা দিয়ে স্থানীয় বাজারে দোকান খুলেছেন, কিন্তু ঘটনা জানাজানি হওয়ার পর থেকে দোকান বন্ধ। এবার সুমনের বাড়ি খুঁজে বের করে টিম সার্চলাইট, কিন্তু বাড়িতে গিয়েও কাউকে পাওয়া গেল না। অর্থাৎ ঘটনা ফাঁস হওয়ার পর থেকেই আত্মগোপনে চলে গেছেন সুমন। খালু মাউরে মানে ইয়ানো দেয়, ইয়ানো কিছু কমিশন নিয়ে হাই আর এরা নিশ্চয় করেছে সার্কি দিব, অন সার্কি না দি মানে যদি আর্মির হিয়ানো যায়, ক্যান্টনমেন্টও যায়, ও যুদ্ধের ক্ষেত্রে লাগাই দিছে, এটাই শুনছি। রাশিয়ায় মানব পাচারের যে চক্র কাজ করছে তার শেকড় রাজধানীতেও ছড়িয়েছে। তথ্য রয়েছে এসএ গ্লোবাল ওভারসিস নামের একটি প্রতিষ্ঠান এই কাজ করছে। রাজধানীর বাড্ডায় অফিসটির ঠিকানায় গিয়ে অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি, দরজার সামনেও তালা ঝুলানো। জীবন যেখানে ঝুঁকির মুখে, সেখানে দিনে দুপুরে বিজ্ঞাপন দিয়ে রাশিয়ায় লোক পাঠানোর চাঞ্চল্যকর তথ্যও রয়েছে। রাজধানীর মালিবাগে আল সৌরভ নামের রিক্রুটিং এজেন্সিতে গিয়ে দেখা যায় বেশ কয়েকটি খাতে রাশিয়ায় কাজ দেওয়ার নামে দেদারসে কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। আমরা আপনাদের চ্যানেলের থেকে জানতে পারছি যে এইভাবে লোকগুলো গেছে, আর আগে তখন আমরা জানতাম না। আর আমাদের গার্মেন্টসের ওইখান থেকে আমরা তো যে গার্মেন্টসের লোকগুলো যাবে তারা দক্ষ কারিগর যাবে, যেখানে দক্ষ কারিগর তো যুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। রাশিয়ায় গার্মেন্টস শ্রমিক পাঠানোর কথা বললেও অন্য প্রতিষ্ঠানের নামে চাহিদাপত্র ও দূতাবাসের সত্যায়ন দিয়ে কিভাবে কর্মী পাঠানো হচ্ছে, আরেকজনের লাইসেন্স, জি, সেটা আপনারা কিভাবে হচ্ছে? এটা তো আমি বললাম যে ওই আমাদের ওনাদের ট্রেনিং সেন্টার নাই গার্মেন্টসের, ওই ট্রেনিং সেন্টারে আমাদের ট্রেনিং সেন্টারের সাথে ওরা অ্যাড হয়ে আমাদের লোকগুলো আমরা কালেকশন করে দিছি। দীর্ঘদিন ধরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরতদের নিয়ে কাজ করছেন আল আমিন নয়ন। তিনি জানিয়েছেন রাশিয়ায় কিভাবে কোন পথে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে। তো যখন প্রশ্ন উঠলো যে রাশিয়াতে গিয়ে এরা ইউক্রেন যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে বা জড়িয়ে যাচ্ছে বা তাদেরকে বাধ্য করা হচ্ছে,
তখনই উদ্যোগ নেওয়া দরকার ছিল প্রবাসী মন্ত্রণালয় যেই কর্মীদের ইতিমধ্যে পাঠিয়েছে তারা সঠিকভাবে ওই কোম্পানিতে আছে কিনা বা ওই জায়গায় কাজ করছে কিনা বা কতজন জড়িয়ে গেছে, এটা কিন্তু প্রথমেই এটা যাচাই করা উচিত প্রয়োজন ছিল। ব্র্যাক ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল নয়ন বলছেন, মানব পাচার কিংবা প্রবাসীদের নিয়ে কার্যকরী কোনো উদ্যোগ নেই অন্তর্বর্তী সরকারের। প্রবাসী মন্ত্রণালয় বিএমইটি বলছে যে আপনার হচ্ছে যে রাশিয়াতে সতর্ক একটা নোটিশ দিয়েছে, সতর্কবাণী নোটিশ দিয়েছে যে কেউ যাতে রাশিয়া, তারপরে হচ্ছে যে আপনার থাইল্যান্ড, কম্বোডিয়া এগুলো না যায়। আবার আরেক দিক দিয়ে তাদের নিয়োগ অনুমতিও পত্র দিয়ে যাচ্ছে, আমরা সম্প্রতি দেখছি যে নিয়োগ অনুমতি দিচ্ছে। তাহলে যিনি এটা কন্ট্রোল করবে সে একদিকে না করতেছে, আর একদিকে আবার অনুমতি দিচ্ছে, এই জায়গাটা ধোঁয়াশার মধ্যে। রাশিয়ায় দুর্বিষহ পরিস্থিতিতে থাকা বাংলাদেশিদের জন্য কি পদক্ষেপ নিচ্ছে সরকার? সম্প্রতি সাংবাদিকদের ধারণা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এখানে আছে, যুদ্ধ করতেছে রাশিয়ার হয়ে, রাশিয়া তো তখন তাকে ফেরত নাও দিতে পারে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে তাদের এক্সাক্ট অবস্থান এবং সব কিছু লিগালি পাসপোর্ট নাম্বার সহ পেলে তারপরে আমরা হয়তো চেষ্টা করতে পারি, অন্তত চিঠি লিখতে পারি রাশিয়ানদের কাছে। জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে 2024 সালে কাজের খোঁজে রাশিয়ায় গেছেন 1000-এর বেশি বাংলাদেশি। তবে যুদ্ধক্ষেত্রে কাজে লাগানো বাংলাদেশিদের নিয়ে কথা বলেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মামলার তদন্ত করতে গিয়ে আমরা যেটা জেনেছি যে আনুমানিক 10 থেকে 12 জন হবে ঢাকা থেকে সৌদি আরব গিয়েছেন, ওখান থেকে তারা রাশিয়া যাবেন। এখন কোন রুটগুলোতে তারা ব্যবহার করছেন এটা তদন্তের মাধ্যমে আর বিষয়গুলো ফুটে উঠবে। তার কাছ থেকে আমরা প্রচুর পাসপোর্ট পেয়েছি যেগুলো তাদের কাছে ছিল। তাতে আমাদের ধারণা যে তাদের সংখ্যা, এই মুহূর্তে সংখ্যাটা আমি না বলি, তদন্তের স্বার্থে একটু গোপন রাখতে হচ্ছে। আরও অনেক লোককে হয়তোবা তারা নিবার জন্য হয়তোবা প্রতিশ্রুতিবদ্ধ বা চুক্তিবদ্ধ আছে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।